তৌফিক চালু করেন, রেকর্ড চালু করেন আবার। Recording in progress. আচ্ছা, শাওন আছেন? শাওন শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আপনি একটা কোশ্চেন করেছিলেন, সেটা হচ্ছে যে কমিট এটার ভেতর থেকে কাজ কেন করছে না। সো মেইনলি কমিট কাজ করবে, আর কাজ করারই কথা, বিকজ হচ্ছে এটি যেহেতু একটি প্যারেন্ট প্যারেন্ট ফাংশন, এবং এটার ভেতরে যেহেতু একটি আমাদের প্রপার্টি আছে মেথড হিসেবে, তো সেটাকে আমরা চাইলে ভেতরে আরেকটি চাইল্ড ফাংশন থেকে অ্যাক্সেস করা যাবে। আমি এই কোডটুকু আবার লিখেছি। তো এবার এখানে কমিট কাজ করছে। তো আনফরচুনেটলি কোনো একটি কারণে হয়তো কমিট তখন কাজ করছিল না। মেবি হয়তো আমরা এটাকে ভুলে ম্যাপের ভিতর ইউজ করেছিলাম, এজন্য হয়তো কাজ করছিল না। তো যাই হোক, এবার আমরা এভাবে এটা যদি ইউজ করি, তাহলে কাজ করছে। আর আমরা মেনলি এটাকেও কমেন্ট করে রেখে দিচ্ছি। আর আমরা যে ট্রাই ক্যাচ দিয়ে যেটা করছি, এটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়ে, মানে আই মিন এটা হচ্ছে বেটার, বিকজ এতে করে আমরা এরর হ্যান্ডলিং একটু বেটার ভাবে করতে পারবো। আর সবকিছু আমাদের দ্যানের ভেতর লিখতে হবে না, আমরা বাহিরে যা লিখতে পারবো। যাই হোক, তো এবার আমরা নেক্সট যে টপিকস সেটাতে চলে যাব। নেক্সট টপিকস বলতে আম, আচ্ছা, আমি একটু এক্সপ্লেইন করি যে আমি এই যে লগ ইন মেকানিজমটি এনেছি, এটা আসলে কিভাবে করছি। এটা আসলে আমার ইমপ্লিমেন্ট করাই, এটা আপনাদের নতুন করে কিছু করতে হবে না। আর আপনারা অলরেডি অনেকে হয়তো জানেন যে লগ ইন মেকানিজম কিভাবে কাজ করে। তারপর আমি জাস্ট একটু বলে দিই আমাদের প্রজেক্টে এটা কিভাবে এপিআই থেকে আসার পর চেঞ্জ করছি। তো এই যে আমাদের রুট স্টেটে, ফ্লোটিং অফ করি। আচ্ছা, তো আমাদের রুট স্টেটে যেরকম লগ ইন মেথড আছে, যেখানে আগে জাস্ট সিম্পলি লগ ইন করলে ইউজার নেম সেট করে দেওয়া হতো, এখানে আমরা অথ টোকেন এবং অথ ইউজার ইনফো রেখেছি। তো এখানে আমরা আমাদের ডামি জেসন যে এপিআইটি আছে সেখান থেকে লগ ইন করার পর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি, এবং এই ইউজার নেম এবং পাসওয়ার্ড গুলো ম্যাচ করতে হবে হচ্ছে ইউজার্স গেট অল ইউজার্স। ওকে, এই যে এখানে প্রতিটা, আপনারা যদি গেট অল ইউজার্স এপিআই কল করেন, সব ইউজারের লিস্ট চলে আসবে এবং প্রতিটা ইউজারের মধ্যে ওদের ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে লগ ইন হবে। সো সেম ভাবে আমরা এটা দিয়ে লগ ইন করেছি, লগ ইন হচ্ছে। সো লগ ইন করার সময় ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি পাঠিয়ে দিই, ইউজার নেম এবং পাসওয়ার্ড ঠিক থাকলে ওরা আমাদেরকে কিছু ইনফরমেশন দেয়, তার মধ্যে টোকেন দেয়, এছাড়াও ইউজারের ইনফরমেশন গুলো দেয়। তো ইউজারের ইনফরমেশন এবং টোকেন দুটোই হচ্ছে আলাদা স্টেটে রেখে দিয়েছি। ওদের কোনো অথরাইজড এপিআই যদি আমরা ইউজ করতে চাই, সেক্ষেত্রে টোকেন পাস করলে কাজ করবে। আর আরেকটি কথা বলে রাখি, মেইনলি কিন্তু এই টোকেন গুলো জেডাব্লিউটি টোকেন, এগুলো কিন্তু ভেরিফাই করতে হয়। সেখানে আমরা কোনো প্রকার ভেরিফাই এখানে করিনি, এমনকি ইনফ্যাক্ট এক্সপায়ার্ড কিনা সেটাও চেক করিনি, বিকজ আমরা তো আমাদের এই প্রজেক্টটা মেনলি হচ্ছে একটু দামি প্রজেক্ট, সো এগুলো চেক করিনি। ফিচারে আপনারা কাজ করতে গেলে আপনাদের এগুলো চেক করতে হবে, সেগুলো মাথায় রাখবেন। তো তারপর লগ ইন হওয়ার পর টোকেন এবং ইউজার ইনফরমেশন রেখে দিচ্ছি। আর লগ আউট হলে আগের মতো সিস্টেমে আমাদের লোকাল স্টোরেজ থেকে সেটা লগ আউট হচ্ছে। আর টোকেন গুলো মেনলি লোকাল স্টোরেজেও রাখা হচ্ছে, সাথে সাথে স্টেটেও রাখা হচ্ছে, এবং ইউজার ইনফো সেম। এই ছিল লগ ইন এখন কিভাবে এপিআই থ্রো হচ্ছে সেটার ডেমনস্ট্রেশন। এছাড়াও আরেকটি এপিআই আমি কল করে দেখাবো আপনাদেরকে, এটাই লাস্ট। সেটি হচ্ছে যখনই আমরা আমরা চাই যে যখনই আমরা কোনো পোস্ট ওপেন করব, ওপেন করার পর এই যে কমেন্টস গুলো, শুরুতে তো কোনো কমেন্টস নেই, আমরা যদি কোনো কমেন্টস করি দেন কমেন্টস আসবে, বাট এই কমেন্টস গুলো আমরা হচ্ছে এপিআই কল করে নিয়ে আসবো। তো সেটার জন্য ওদের এপিআই আছে। আমরা কি দেখি পোস্টের মধ্যে, সরি, এই যে কমেন্টস, গেট কমেন্ট বাই পোস্ট আইডি। তো আমরা প্রতিটা পোস্টের আইডি ধরে আমরা চাইলে কমেন্টস নিয়ে আসতে পারবো। তো এই হচ্ছে ওদের গেট অল কমেন্টস বা পোস্ট আইডি, এই হচ্ছে সেই এপিআইটি। তো আমরা দেরি না করে কুইকলি এপিআইটি এখানে লিখে ফেলি।
আমাদের পোস্ট আইডি লাগবে, যেটি আমরা কম্পোনেন্ট থেকে পাস করব। এবার আচ্ছা, একটি গেট মেথড, কমেন্টস পোস্ট 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 আইডি, এটি দিলে কমেন্ট চলে আসার কথা। তো আমরা আগে একটু লক করে দেখি সে কিনা। আচ্ছা, এটা আমাদেরকে আমাদের যে কমেন্টস একটি কম্পোনেন্ট আছে সেখান থেকে কল করতে হবে, কমেন্ট সেকশন। এখানে যখনই আমরা কমেন্ট গুলোকে নিয়ে আসি ওই থেকে রিভার্স কমেন্টস। আচ্ছা, তো আমরা এখানেও মাউন্টেড যে লাইফ সাইকেল হুক সেটার হেল্প নিতে পারি। সেটা যখনই কোনো এই কমেন্ট সেকশনটি যখনই লোড হবে তখন আমাদের কাছে তো পোস্টের ডাটা আছে, তো আমরা পোস্টের আইডি ধরে এপিআই কল করে সেই ডাটাগুলো নিয়ে আসতে পারবো। তো আমরা অনমাউন্টেড লাইফ সাইকেল হুকটি ইউজ করি, অনমাউন্টেড, তারপর হচ্ছে সো আমরা স্টোর তো আমাদের আছেই, স্টোর আছে, স্টোর ডট dispatch get comments, ওকে। সো আমাদের এখানে পাস করতে হবে হচ্ছে এই পোস্ট আইডি। আমরা যেটা করতে পারি, আমাদের তো এখানে পোস্ট ধরাই আছে, সো পোস্ট ডট ভ্যালু ডট আইডি, দেন সাকসেসফুলি পাওয়া যায়। আমাদের এখান থেকে এটাকে রিটার্ন করতে হবে অবশ্যই, তাহলে আমাদের বর্তমানে কমেন্ট গুলো থাকে হচ্ছে পোস্ট ডট ভ্যালু ডট কমেন্টস, এই এই প্রপার্টিতে থাকে। তো যেটা করবো পোস্ট ডট ভ্যালু ডট কমেন্টস ডট রেজাল্ট ডট ডাটা। আগে আমরা লক করে দেখি এটা কই থাকে। আমরা একটু ইন্টারসেপ্টরে যে লক করেছিলাম সেগুলো অফ করে রাখছি, বিকজ বুঝতে সমস্যা হচ্ছে। এই যে ডাটা দেন কমেন্টস, তো আমাদেরকে ইউজ করতে হবে হচ্ছে এপিআইটি, কিন্তু আমাদের কল হচ্ছে কমেন্ট সেকশন রেজাল্ট ডট ডাটা কমেন্টস। আচ্ছা, আমাদের কিন্তু এবার কমেন্ট গুলো অটোমেটিক্যালি চলে আসছে, ক্লিক করলে আমরা। আচ্ছা, সো কমেন্টসটাও আমরা পোস্ট গুলো যেভাবে ম্যাপিং করেছিলাম আমাদের, এই যে এরকম পোস্টটা যেমন আমরা আমাদের মতো করে ম্যাপ করে মডিফাই করে নিয়েছি, কমেন্টটাও আমাদের সেম ভাবে নিতে হবে। সো আমরা এটাও দেরি না করে ম্যাপ করে ফেলি।
আইডির মধ্যে হবে হচ্ছে ওদের কমেন্টের মধ্যে আইডি আছে, কমেন্ট ডট আইডি, কমেন্ট ডট বডি আছে, আর ডেটটা আমরা এটা নিয়ে নিচ্ছি। ওকে, এবার যেটা হয় আমাদেরকে রিটার্ন করা উচিত কমেন্টস, ব্লক করার দরকার নেই। So, আমরা যে কমেন্টস গুলো পাবো এগুলো ব্যাস। এবার দেখি, আচ্ছা আমরা এখানে একটু ওয়াচার অ্যাড করা আছে, এটি একটু অফ করে দিচ্ছি আমরা। তো এখানে যাই, এটা ওপেন করি, এই যে টু কমেন্টস প্লাস্টিক ক্লিক করলে আমরা কিন্তু কমেন্ট গুলোকে পাচ্ছি 2 মাস আগে, এবং এগুলো চলে আসছে। এগুলো চাইলে ডিলিট করা যাচ্ছে, আলটিমেটলি ডিলিট হবে না, বিকজ আমরা যদি ব্যাক আসি আবার সেগুলোকে পাওয়া যাবে, এই যে দুটো চলে আসছে। মেইনলি আর কি এপিআই কল করে দেখানোর জন্য যে এই পেজে আমরা যখনই কোনো কম্পোনেন্টে যাবো এরকম মাউন্টেড লাইফ সাইকেল হুক ইউজ করে, এটার জন্য কোনো কমেন্টস নাই, এটাও নাই, আছে ছিল সরি। এখানেও চাইলে আপনারা লোডার ইউজ করতে পারেন, যাতে করে বোঝা যাচ্ছে এখানে কমেন্টস গুলো লোড হচ্ছে। মেইনলি আর কি এপিআই কল করে নিয়ে আসা যাচ্ছে, এবং এক্সট্রা আমরা যেহেতু ডিরেক্ট পোস্টের ভিতরে এইগুলোকে রাখছি, তো এখানে চাইলে নতুন কমেন্ট এখন ওইটিও পসিবল হচ্ছে, নতুন কমেন্টসও করা যাচ্ছে, তো এই আর কি। বাট এখানে ঢুকলে আর কি সেটা চেঞ্জ হয়ে যাবে। মেইনলি এটার পারপাস ছিল হচ্ছে এপিআই কল করে দেখানো, এই ছিল। তো তো এই ছিল আমাদের এক্সিওস এর, এক্সিওস কিভাবে call করি আমরা সেটা দেখলাম, এবং হচ্ছে কিভাবে এক্সিওস ইনস্ট্যান্স ক্রিয়েট করে ইজিলি ইনস্ট্যান্স ম্যানিপুলেট করে কাজ করা যায়, এছাড়াও কিভাবে ইন্টারসেপ্টর অ্যাড করা যায়। সো আমরা মোটামুটি সবকিছুই দেখ। সো আরেকটি জিনিস দেখাবো, আরেকটি জিনিস যেটি দেখাবো সেটি হচ্ছে যে রাউটারে যাই। ওকে, তো আমরা রাউটারে যেটা করেছি যে আগের ক্লাসে আমরা রাউটার কিভাবে কাজ করে সেগুলো দেখেছিলাম, এবং কিভাবে রাউটারে বিফোর ইচ এগুলো ইউজ করে কিভাবে হচ্ছে অথরাইজেশন করা যায় সেগুলো দেখেছিলাম। তো আমরা চাইলে আরেকটি কাজও করতে পারি, যে সেটি হচ্ছে আমরা রাউটারের মধ্যে কিন্তু মেটা ডাটা পাস করতে পারি, এবং সেই মেটা ডাটার উপর বেস করে কিন্তু বিভিন্ন কন্ডিশন দিতে পারি। যেমন আমরা যদি ক্রিয়েট পোস্ট এই রাউটারের উপর একটি মেটা ডাটা ইউজ করতে চাই, সেটা আমরা যেভাবে করবো সেটা হচ্ছে যে মেটা মেটা ইউজ করতে পারি, এবং মেটা ইউজ করে এখানে কিছু ইনফরমেশন পাস করা যায়। যেমন হচ্ছে একটা অবজেক্ট পাস করতে পারি আমরা, এখানে আমরা বলে দিলাম যে রিকোয়ার্স, বলে দিলাম ট্রু। ওকে, মেইনলি এটা আসলে আমি যে কারণে নিয়েছি যে এই মেটা ইনফরমেশন গুলো কিন্তু চাইলে পরবর্তীতে এই রাউটারের যে বিফোর ইচ হ্যান্ডলার গুলো আছে, রাউটারের ইন্টারসেপ্টর মেইনলি, এগুলোর ভিতর থেকে কিন্তু আমরা ধরতে পারি, চাইলে এগুলো এই মেটা ইনফরমেশন গুলোকে ধরতে পারি রাউটার থেকে।
তো আমি মেনলি এটা যে কারণে নিয়েছি, মেনলি আমি চাই যে হচ্ছে লগ ইন যদি না থাকে তারপরও সে পোস্ট দেখতে পারবে, সবকিছুই দেখতে পারবে, পোস্ট ডিটেলসও দেখতে পারবে, কিন্তু সে ক্রিয়েট পোস্টে যেতে পারবে না। এখন যেটা হয় যে আমরা যদি লগ আউট করে দেখি, লগ আউট করার পর যদি পোস্টে যাই, পোস্টে কিন্তু আমাদের যেতে দেয় না, বিকজ আমাদের সবগুলো রাউটই বলা আছে যে লগ ইন বাদে বাকি সবগুলো রাউটই আমাদের অথেন্টিকেটেড হতে হবে, দেন আমরা দেখাবো। কিন্তু আমরা আমরা তো কখনো এরকমও চাইতে পারি যে না, আমাদের ওয়েবসাইটের আমাদের ভিউজেস কম্পোনেন্টের কিছু কিছু কম্পোনেন্ট হচ্ছে অথরাইজড হতে হবে কিছু কিছু কম্পোনেন্ট দেখার জন্য, আবার কিছু কিছু রাউট দেখার জন্য হচ্ছে অথরাইজড হওয়া লাগবে না। সেটাও আমরা চাইলে এই মেটা ইনফরমেশনের মাধ্যমে, মেটা ডাটা দিয়ে কন্ট্রোল করতে পারি। তো এই ক্ষেত্রে যদি আমরা এরকমটা চাই যে আমাদের শুধু এই যে ক্রিয়েট পোস্ট যে রাউট, এটাই অথেন্টিকেটেড হতে হবে, এটা দেখার জন্য ইউজারকে অথেন্টিকেটেড হতে হবে, আর কোনোটা দেখার জন্য ইউজারকে অথেন্টিকেটেড হওয়ার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা এখানে বলে দিতে পারি রিকোয়ার্স অথ ট্রু, অন্যগুলোতে চাইলে ফলসও বলতে পারি। এবং এখানে যেটা করতে পারি, কন্ডিশনটা চেঞ্জ করে দিয়ে দেখি, আমাদের যদি এটা লগ ইন পেজ হয় এক্ষেত্রে কোনো সমস্যা নেই। পরবর্তীতে আমরা দেখেছি যে লগ ইন পেজ যদি না হয়, লগ ইন বাদে যে কোনো পেজই আমরা অথেন্টিকেশনের আওতায় নিয়ে এসেছি, এখানে তাহলে আমরা বলে দিতে পারি এখানে জাস্ট এই যে টু ডট নেম দিয়ে আমরা এটাকে অ্যাক্সেস করেছিলাম, আমরা এবার চাই টু ডট মেটা ডট, যে নামটি আমরা দিয়েছি রিকোয়ার্স অথ, ওকে, এটা দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি যে এটা যদি থাকে, যদি ট্রু হয়। হুম, যদি এটা ট্রু হয় তাহলে আমরা চেক করবো যে ইউজার ইনফো এবং টোকেন আছে কিনা। যদি একটিও না থাকে তাহলে এলসে চলে যাবে, আর যদি থাকে, যদি রিকোয়ার্স অথ হয় এবং অথ টোকেন এবং ইউজার ইনফো থাকে, সরি না থাকে, তখন হচ্ছে লগ ইনে পাঠিয়ে দিবে। রাইট, এক্স্যাক্টলি। যদি এটা রিকোয়ার্স অথ থাকে এবং যদি এই দুটো না থাকে তখন লগ ইনে পাঠিয়ে দিবে। আচ্ছা, এবার আমরা একটু চেক করে দেখি, লগ ইনে আছে। এবার আমরা পোস্টটা অ্যাক্সেস করি। পোস্টটা এবার আমরা লগ ইন করা ছাড়া অ্যাক্সেস করতে পারছি, এখানে দেখাচ্ছে না, একটা কাজ করি, লেআউট কন্টেন্টে যাই, এখানে বলে দিই যদি অথ ইউজার ফুল নেম যদি পাওয়া যায় সেক্ষেত্রে এটা দিতে পারি, আর পাওয়া গেলে সেক্ষেত্রে আমরা, না গেলে সেক্ষেত্রে আমরা বলে দেবো গেস্ট, সে বা গেস্ট শো করছে, দ্যাট মিনস হচ্ছে সে লগড ইন না। ক্রিয়েট পোস্টে গেলে তাকে লগ ইন পেজে পাঠিয়ে দিচ্ছে, আর পোস্টে গেলে ঠিক আছে, ডিটেলস পোস্টও দেখতে পাচ্ছে, ক্রিয়েট পোস্টে গেলে এখানে পাঠিয়ে দিচ্ছে। দ্যাট মিনস আমরা কিন্তু স্পেসিফিক ভাবে রাউটারে মেটা ডাটা ধরে সেটার উপর বেস করে বিভিন্ন কন্ডিশন দিতে পারছি, কন্ডিশন দিয়ে সেটার উপর লগ ইন লগ আউট এটা পারফর্ম করতে পারছি। তো এটা ছিল রাউটার মেটা ডাটা কিভাবে কাজ করে। তো মূলত আমাদের ভিউজেস এর কোর্সের যে জার্নিটি ছিল, এই জার্নিটি আমার জন্য অনেক একটি এক্সাইটেড একটি জার্নি ছিল, যে জার্নির মাধ্যমে আমরা হচ্ছে আমার ভিউজেস এর নলেজ আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। সো আশা করছি আপনারাও এই যে নলেজ গুলো আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবেন, অথবা এটাকে আরো আগে বাড়িয়ে নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে আমার আপনাদের মানে আপনাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট হচ্ছে, আপনারা যে ভিউজেস এর যে ডকুমেন্টেশন আছে সেখানে সেটা দেখে সেটাকে রেফারেন্স হিসেবে ইউজ করবেন এবং প্র্যাকটিস করবেন। এছাড়াও নেসেসারি যে প্যাকেজগুলো আমরা ইউজ করেছি, ভিউ এক্স, ভিউ রাউটার, প্রত্যেকটা ডকুমেন্টেশন আছে, সবগুলো আপনারা জানেন, সেখান থেকে প্র্যাকটিস করবেন এবং আশা করছি আপনারা রিয়েল লাইফে সেগুলো প্র্যাকটিক্যালি ভালোভাবে ইউজ করতে পারবেন। সো এখন আমি জামান ভাইকে রিকোয়েস্ট করব যে সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য, তারপর জামান ভাইয়ের বক্তব্য শেষ হওয়ার পর আমরা যে আমাদের যে ফাইনাল অ্যাসাইনমেন্ট সেটি এক্সপ্লেন করব। তো এখন আমি মেনলি জামান ভাইকে রিকোয়েস্ট করছি কিছু বলার জন্য। থ্যাংক ইউ আসিফ। আসলে সবাইকে কংগ্রাচুলেশন জানাই যে আমরা প্রায় 6 সপ্তাহ, 6 থেকে 7 সপ্তাহ একটা ক্লাস আমরা নিতে পারিনি মাঝখানে। আপনারা লং জার্নিতে আপনারা আমাদের সাথে ছিলেন বিধায় আমরা কিন্তু এটা কন্টিনিউ করতে পেরেছি। আর আমি যদি আমার এক্সপিরিয়েন্সটা বলি, আমার শুরুতে একটা হঠাৎ করে একটা প্যাশন তৈরি হলো, কোথাও একটা ব্লগে বা কোনো জায়গায় আমি ভিউ নিয়ে বেশ কিছু পড়াশোনা করলাম। তো ওইটা থেকে ইন্সপায়ার্ড হয়ে 2018 সালে ছোট করে একটা ক্রুড অপারেশন করি এবং একটু সাহস তৈরি করি যে হ্যাঁ, এটা পসিবল। তো আমি অনেকেই চিনবে, এখানে হাবিব ভাই আছে, আহ,
যারা একেবারে পুরনো তারা চিনবে যে মিলন ভাইকে সাথে করে আমরা ওএসএস পিআইডি কাজটা করতে গিয়ে আমি মিলন ভাইকে ইন্সপায়ার করি যে আপনি ছোট্ট একটা মডিউলে এটা ইমপ্লিমেন্ট করেন, যাতে আমি নেক্সট লেভেলে আর একটা সাহস করতে পারি বা একটা ইনিশিয়েটিভ নিতে পারি। তো ওই তো শুরু। তারপরে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ল্যান্ডের একটা একটা পোর্টালে একটা সাইটে আমরা ভিউজেস আমরা ভার্সন 2 দিয়ে কাজটা কমপ্লিট করি, এবং সেটা প্রায় 1 বছর বিভিন্ন ধরনের চেঞ্জ মডিফিকেশন বিভিন্ন অ্যাক্টিভিটি আমাদের অনেক পরিশ্রম গিয়েছে। কারণ পুরোটাই আমরা ছিলাম নোভিস, এবং আমরা এক্সপ্লোর করতেছি আর কাজ করতেছি, প্রচুর পরিশ্রম করতে হয়েছে। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু এই যে আমাদের মিউটেশন সেকেন্ড জেনারেশন, আপনারা জানেন বেশ বড় একটা প্রজেক্ট, যেখানে এলএসজির একটা পার্ট আছে, মিউটেশনের অফিস একটা পার্ট আছে, ল্যান্ডের একটা পার্ট আছে, সব জায়গায় ভিউ জেস দিয়ে কিন্তু কাজ করা হয়েছে। তো একটা ছোট্ট একটা ইনিশিয়েটিভ কিন্তু আজকে আমাদেরকে এই পর্যায়ে আসতে উদ্বুদ্ধ করেছে এবং আমরা এই পর্যায়ে এসেছি। আপনারা এরকম একটা কোর্স করার সুযোগ পেয়েছেন। আমরাও খুবই প্রাউড ফিল করছি যে আমরা এই কোর্সটা আপনাদেরকে নিয়ে করলাম। আমরা আশা করতেছি বিজনেস অটোমেশনের আরো অনেক প্রজেক্ট আপনাদের হাত ধরেই আরো অনেক প্রজেক্টের ভিউজেস দিয়ে কাজ হবে, এবং বিভিন্ন বিষয়ে আপনারা যদি কাজ করার ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম বা কোনো সাপোর্ট দরকার হয়, ডেফিনেটলি আমরা আসলে বিভিন্ন টিম হতে পারি, কিন্তু আলটিমেটলি আমরা সবাই বিজনেস অটোমেশন এমপ্লয়ি, একজন আরেকজনকে হেল্প করব এবং হেল্প করে আসছি। আমাদের টিমের মধ্যেও যেমন একজন বিপদে পড়লে সবাই সাপোর্ট দেয়, যে কারণে কোনো প্রজেক্ট ফেল করার কোনো কথা কিন্তু আজ পর্যন্ত আপনারা শোনেন না যে প্রজেক্টটা হয় নাই। হয়তো দেরি হয়েছে, হয়তো বিভিন্ন সময় ঝামেলা হয়েছে, বিভিন্ন রকম প্রবলেমের কারণে ডিলে হয়েছে, কিন্তু কোনো প্রজেক্ট ফেল করছে এইটা কিন্তু আপনারা শুনতে পারবেন না। কারণ কি, এইখানে আমরা আসলে যতগুলা টিম আছি, ইন্ডাস্ট্রি 4, ওয়েবক্রাফটার, ইনোভেক্স টিম বা ইনফ্রা টিম, ইমপ্লিমেন্টেশন, সবাই প্রত্যেককে বিভিন্নভাবে সাপোর্ট করে, এবং তার কারণেই কিন্তু আমরা এই অ্যাচিভমেন্টটা করে আসতে পারছি। তো আপনাদের যে কোনো ধরনের সহযোগিতা আমরা পাশে থাকব, এবং আপনারা যদি কোনো প্রজেক্টে এই ধরনের উদ্যোগ নেন আমরা সেটাকে ওয়েলকাম জানাই, এবং সেই জায়গায় আমাদের কপারেশন থাকা প্রয়োজন থাকলে আমরা কপারেশন করব। আর আবারও আপনাদের কংগ্রাচুলেশন জানাই যে আপনারা এই কোর্সটি সম্পন্ন করেছেন। তো আসিফ, আপনি কোর্সের যে অ্যাসাইনমেন্ট, ফাইনাল অ্যাসাইনমেন্ট, সেটা ব্রিফটা দিবেন, এরপরে মিঠু ভাই তার আহ, এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সো এখন মেনলি আমি আপনাদের যে ফাইনাল অ্যাসাইনমেন্ট সেটির একটি ব্রিফ দিব। আর তার আগে যদি ভিউজেস সম্বন্ধে একদম আমাদের সবগুলো ক্লাসের ব্যাপারে কোনো প্রকার কোশ্চেন থেকে থাকে চাইতে পারেন। কারোর যদি ভিউজেস এর আমাদের সবগুলো ক্লাসে যে টপিকস গুলো দেখানো হয়েছে সেগুলো, এছাড়াও যদি ফিউচারে ভিউজেস নিয়ে কি করবেন শেখার ক্ষেত্রে অথবা প্র্যাকটিস করার ক্ষেত্রে কোনো বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে চাইলে করতে পারেন, আমরা সেগুলোর অ্যান্সার দেওয়ার ট্রাই করব। হ্যাঁ, নিপেন মজুমদার একটি কোশ্চেন করতে যাচ্ছেন। আর ইসরাফিল আলম মেবি একটি ইসরাফিল আলম, জি আপনার কি কোনো জি কোশ্চেন আছে? জি ভাইয়া, আমার কোশ্চেন জি না, একটু জানতে চাওয়ার ছিল। আমি তো জি সাধারণত ডেভেলপিং এ কাজ করি নাই। তো আচ্ছা আমি যদি এখানে ডাটাবেজ ইন্টিগ্রেট করতে চাই বা ডাটাবেজ থেকে সব ডাটা গেট করতেছি, পোস্ট করতেছি বা ইনসার্ট করতেছি, সেই ক্ষেত্রে আমার কি কি করা লাগতে পারে? আর একটা জানতে চাওয়ার বিষয় হচ্ছে, আমি এটা তো একটা ম্যানুয়াল প্রজেক্ট, এটা যদি ডকারাইজ বা কন্টেনারাইজ করতে চাই তাহলে আমার কি কি করা লাগতে পারে? এই বিষয়ে যদি একটু আইডিয়া দিতেন ভাইয়া। আচ্ছা, প্রথমত হচ্ছে যদি আপনার সার্ভার সাইডের ফাংশনালিটি এখানে ইমপ্লিমেন্ট করতে চান, সেক্ষেত্রে সবসময় সবার আগে মাথায় রাখতে হবে যে ভিউ.জেএস হচ্ছে একটি ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। এখানে জাস্ট আপনি ফ্রন্ট এন্ডের কাজগুলো করতে পারেন। সার্ভার সাইডের কাজ সেটা হচ্ছে একটি ডিফারেন্ট পার্ট। সেক্ষেত্রে আপনি যদি সার্ভার সাইড ডেভেলপ করেন সেটা আবার আলাদা প্রসিডিউর মেনটেন করে আলাদা ল্যাঙ্গুয়েজ ইউজ করে করতে হবে। অথবা যেই আপনাকে সার্ভার সাইড ডেভেলপ করে দিবে আপনাকে সেই এপিআই দিবে, ফ্রন্ট এন্ডের সাথে মেইনলি কাজ হবে এপিআই থ্রু। লেটস আপনি পোস্টে ডাটা আনতে চান, আপনি লেটস একটা নতুন পোস্ট করতে চান, অথবা ধরেন অন্য যে কোনো অ্যাপ্লিকেশন, আপনি কোনো অ্যাপ্লিকেশন করতে চান, যে কোনো কাজই না কেন করেন না কেন, আপনাকে জাস্ট এপিআই কল করতে হবে। এপিআই কি কাজ হবে, সে যে ব্যাকএন্ড যে ডেভেলপার আপনি হতে পারে অথবা অন্য যেই হোক না কেন, সে সেই কাজটা করে দিবে, জাস্ট এপিআই থ্রু কল হবে।
আর ডকারাইজেশন করার জন্য মেইনলি অন্যান্য প্রজেক্ট যেভাবে ডকারাইজেশন করেন ওইভাবে করা যেতে পারে এটা, বাট সেটাই আর কি, মানে অন্যান্য প্রজেক্ট যেভাবে ডকারাইজেশন করেন সেম ভাবে এটাও ডকারাইজেশন করতে পারেন যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে অনলাইনে রিসোর্সের হেল্প নিতে পারেন। তো আমি আবিদুল হক, একটু অ্যাড করি, উনি যেটা জি বলতেছে এখানে, আমরা যেটা প্র্যাকটিস করি, আমরা যেহেতু ভিউজেস নিয়ে কাজ করতেছি, প্র্যাকটিস যেটা করি, জাভা স্ক্রিপ্টটা কিন্তু আপনার র জাভা স্ক্রিপ্ট যে কোনো ব্রাউজারে কিন্তু কাজ করে। তো সেই ক্ষেত্রে আমরা যখন ডিপ্লয় দিই তখন কম্পাইল করে, যে জাভা স্ক্রিপ্টের ফাইল কম্পাইল করেই ডিপ্লয় দিয়ে থাকি, যে কারণে সার্ভার ইন্ডে কিন্তু ওই যে নোড যে ইনস্টল সেটা প্রয়োজন হয় না। অর্থাৎ আপনি যদি ডকার ফাইলে নোড ইনস্টল নাও করেন তাও কিন্তু এটা কাজ করবে, যদি আমি পুরো কম্পাইলেশনটা আমি লোকালি করে কম্পাইল ফাইলগুলো দিয়ে দিই। আর ধরেন এমন যদি হয় না আমার কম্পাইলেশনটা আসলে আমার লোকালি হবে না, সেক্ষেত্রে আমার সার্ভার এন্ডেও কম্পাইলেশন হবে, তাহলে অবশ্যই আপনার নোডটা ইনস্টল থাকতে হবে এবং ডিপ্লয় হওয়ার পর ওখানে কমান্ড থাকতে হবে যে এটা যেন কম্পাইল হয়ে যায়। মানে কমপ্লিটলি ডকারের মাধ্যমে ফাইলটা আপনি ইমেজটা ডিপ্লয় হবে এবং যখন কম্পাইল হবে ওই নোডের কমান্ডের মাধ্যমে ওই যে কম্পাইলেশনটা এটা কমপ্লিট হয়ে তারপর প্রজেক্টটা রান করবে। ইসরাফিল, আমি কি আপনার কোশ্চেনের অ্যান্সারটা দিতে পেরেছি কিনা? জি জি আপনার ভাইয়া, ক্লিয়ার? বুঝতে পারছি। এটা হচ্ছে আপনার, যেটা বুঝলাম আমি, এটা লোকালি আপনারাও করে দিতে পারেন অথবা আমরা সার্ভার সাইডে ডকার ফাইলেও বলে দিয়ে নোট ইনস্টল করে এটা রান করতে পারি, রাইট। তাই না ভাইয়া? জি জি, এক্স্যাক্টলি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা এমডি আবিদুল হক একটি কোশ্চেন করতে চেয়েছিলেন, আপনার কোশ্চেনটি করতে পারেন। জি ভাই, গতদিন ক্লাসের উপর একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ভাই রাউটিং, আমরা যে নেস্টেড রাউট যখন করছি, একটা হ্যাঁ, আমরা তো গতদিন দেখেছিলাম যে একটার ভিতর আরেকটা জাস্ট, তো এরকম কোনো কেস যদি অ্যারাইজ হয় যে একটার ভিতর আরেকটা route, তার ভিতর দেখা যাচ্ছে আরো লিখতে হচ্ছে, তো আমরা কি মানে নেস্টেড ভাবে করতে থাকবো, মানে নাকি নাকি এটা লেখার জন্য কোনো গুড প্র্যাকটিস কোনো ওয়ে আছে? সেক্ষেত্রে আপনাদের যদি নেস্টেড, যখন নেস্টেড তখনই করবেন যখন প্রয়োজন পড়বে, ফার্স্ট অফ অল। প্রয়োজন ছাড়া আলটিমেটলি নেস্টেড করে কমপ্লেক্সিটি বাড়িয়ে তো লাভ নেই। আর আপনি এখানে নেক্সট রাউট ক্রিয়েট করবেন, আপনার ওই পাশে যে রাউটার ভিউ নেক্সট করতে হবে, দ্যাট মিনস ওই আরেকটা কম্পোনেন্টের ভিতরে আপনার আরেকটা কম্পোনেন্ট, যেমন আমি যদি এখন এই যে ক্রিয়েট পোস্ট, এটার যদি আরো নেস্টেড রাউট ক্রিয়েট করা শুরু করি, আরো চাইল্ড রাউট যদি ক্রিয়েট করা শুরু করি, আমার ক্রিয়েট পোস্টের মধ্যে আরেকটা রাউটার ভিউ থাকতে হবে, যেটার মধ্যে আমি এর চাইল্ড কম্পোনেন্ট গুলোকে শো করাবো। তো আপনার যদি প্রয়োজন পড়ে সেটা আপনি এভাবে করে করবেন, প্রয়োজন না করলে করবেন না। এটা আসলে আসিফ সো মানে এই আর গুড কি। আর প্র্যাকটিসের মধ্যে পড়ে না। মানে প্রয়োজন হলে তো করা যায়, কিন্তু এটা গুড প্র্যাকটিসের মধ্যে পড়ে না। আমরা যেমন এই যে ইফের ভিতর ইফ, তার ভিতর ইফ আমরা দিতেই পারি, লজিক্যালি কারেক্ট, বাট প্র্যাকটিস যদি বলেন গুড প্র্যাকটিসের মধ্যে এটা পড়ে না। আপনাদের শেখানোর রাইট, প্রয়োজনে কিন্তু এটা দেখানো হয়েছে। রাইট। সো সেটাই, মানে মেইনলি আসলে নেস্টেড এভাবে করলে কমপ্লেক্সিটি বাড়বে, গুড প্র্যাকটিসে পড়ে না। যদি এমন কোনো কেস আসে যেটা না করলে হচ্ছেই না, নেস্টেড না করলে হচ্ছে না, তখন ইউজ করবে, তাছাড়া আসলে ইউজ করার প্রয়োজন নেই। আচ্ছা, আর কারো কি কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আমার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে লারাভেলের সাথে আমরা কিন্তু অনেক সময় যে ব্যাক এন্ডে লারাভেল ইউজ করছি, ফ্রন্ট এন্ডে ভিউজেস ইউজ করছি একই ইয়ার মধ্যে, এই জিনিসটা ভাইয়া লারাভেল কি কোনো মানে এক্সট্রা কোনো ইয়ার লাইব্রেরি বা কিছু আছে কি, না আমরা এটা কিভাবে করি এক কথায়? আচ্ছা, মেইনলি আপনি বলতে চাচ্ছেন যে লারাভেলের প্রজেক্টের মধ্যেই লারাভেলের কোডও লেখা যায়, ভিউজেস এর কোডও লেখা যায়, সেটা কিভাবে জি কাজ করছে, তাই তো? জি ভাই, জি ভাই। হ্যাঁ হ্যাঁ, লারাভেল এক্ষেত্রে হচ্ছে লারাভেল মিক্স নামে একটি প্যাকেজ ইউজ করে। সেই লারাভেল মিক্স দিয়ে ও যখনই ও মেইনলি এখানে যেটা হয় যে লারাভেলের প্রজেক্টের ভেতরেই ভিউজেস এর কোডগুলো রাখা যায় রিসোর্স ফোল্ডারে, এখানে জেএস এর ভিতর আমরা এই ভিউজেস এর কোডগুলো আমরা রাখি। সেক্ষেত্রে লারাভেল মিক্স যেটা করে, প্রতিবার বান্ডেল করার সময় ও হচ্ছে এই কোডগুলোকে বান্ডেল করে ফেলে, বান্ডেল করে লারাভেলের প্রজেক্টের মধ্যে যেভাবে রাখা দরকার সেভাবে রাখে, এখান থেকে এপিআই গুলো ইউজ করা যায় সেম প্রজেক্টে। তো ওইটাও করতে পারেন, সেক্ষেত্রে ওইটা টাইটলি কাপলড হয়ে যায়। আর এক্ষেত্রে এইভাবে আলাদা প্রজেক্টে যদি আপনি ভিউ করেন, আলাদা প্রজেক্ট লাগাবেন, সেক্ষেত্রে এটা লুজলি কাপলড হয়। তো প্রজেক্টের রিকোয়ারমেন্টের উপর বেস করে আলাদা অথবা একত্রে করা যায়, সেক্ষেত্রে লারাভেল যেটা পারফর্ম করে লারাভেল মিক্স দিয়ে কাজটি করে। ওকে, আশা করি থ্যাংক ইউ। ওয়েলকাম। তো আর কি কারো কোনো কোশ্চেন আছে? নিপেন সম্ভবত একটা কোশ্চেন করতে চেয়েছিল, ওর হ্যান্ড রেজ দেখেছি।
নিপিনকে আচ্ছা, তোমার কোনো কোশ্চেন প্রশ্ন থাকলে আছে? হ্যাঁ ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। নিপেন, আপনাকে আচ্ছা শোনা ভাই, যাচ্ছে। আমাদের এখন হচ্ছে ভিউজেস তো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদেরকে কোড করার জন্য ওদের ভাষার মধ্যে দুইটা এপিআই প্রোভাইড করে, অপশন এপিআই এবং কম্পোজিশন এপিআই। হ্যাঁ, তো আমরা হুম। হচ্ছে কম্পোজিশন এপিআই তে ডকুমেন্টেশনে যেটা দেখা যায়, সে কম্পোজিশন এপিআই এর মধ্যে আবার দুই ভাবে কাজ করা যায়। একটা হচ্ছে আমি একটা কম্পোজিশন এপিআই এর মধ্যে পুরো কোডটা লিখে ফেলবো। হ্যাঁ, আরেকটা অ্যাপ্রোচ যেটা দেখায় সেটা হচ্ছে কম্পোজিশন এপিআই গুলোকে রিইউজ করার জন্য সে আরেকটা জিনিস আমি ক্রিয়েট ভয়েস করে। শুনতে পাচ্ছি না। আপনার সাউন্ড অনেক আস্তে শোনা যাচ্ছে নিপেন। আচ্ছা, হ্যালো। হ্যাঁ, বলেন। Vue.js এর হচ্ছে তো দুটা এপিআই অ্যাকচুয়ালি Vue 3 তে প্রোভাইড করে, অপশন এপিআই এবং কম্পোজিশন এপিআই। হ্যাঁ, তো কম্পোজিশন এপিআই এর মধ্যে যখন আমরা ডকুমেন্টেশনে দেখি, তখন দেখা যায় কি কিছু কাজ হচ্ছে কম্পোজিশন এপিআই এর মানে যে কোড ব্লকটা আছে সেখানে করা আছে, আবার কিছু কিছু জায়গা হচ্ছে কম্পোজেবলস ইউজ করে সেই কোডটাকে রিইউজেবল করা হয়েছে। তো মানে এইখানে হচ্ছে তাহলে কি আমি কম্পোজেবল যখনই করব, যে যখন আমার এই কোডটা রিইউজেবল হবে, নাকি সব সময় হচ্ছে আমি কম্পোজেবল প্রিফার করে করব? অবশ্যই হচ্ছে ফার্স্ট অফ অল যেটা আপনি বললেন ভিউ 3 তে কম্পোজিশন এপিআই মেইনলি ভিউ 2 তেও ছিল, ভিউ 3 তে আর কি ওরা এটা প্রিফার করে। যাই হোক, আর কম্পোজেবল যেটা ভিউ 2 তে হচ্ছে মিক্সিং ছিল, ভিউ 3 তে এখন আর মিক্সিং নেই। সো ওরা সাজেস্ট করে কম্পোজেবল ইউজ করতে, মানে আপনার যদি কোনো কম্পোজিশন এপিআই এর কোনো কোড যদি আবার রিইউজ করতে হয়, সেক্ষেত্রে ওইটাকে রিইউজেবল করার জন্য আলাদা কম্পোজেবল সেটা লেখা আছে এবং পরবর্তীতে ইউজ করা যায়। আসিফের তো ভয়েস আসছে না। এখন শোনা যাচ্ছে কি ভাইয়া? হ্যালো। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, শুনতে সো পাচ্ছি, মেইনলি এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, সো মেইনলি ওই কম্পোজেবল তখনই ইউজ করবেন যখন প্রয়োজন পড়বে। কারণ হচ্ছে আপনি যদি একটা কোড সেটা হচ্ছে আবার অন্য কোনো কম্পোনেন্টে বারবার ইউজ করার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনি সেটা আহ, কি বলে কম্পোজেবল লিখে তো লাভ নেই। সেক্ষেত্রে কম্পোজেবলটা হচ্ছে আহ, একটা কম্পোজেবল ফাইলটা ভারী হয়ে যাচ্ছে এবং বারবার প্রতিটা যে কম্পোনেন্টে লাগতেছে ইউজ করা লাগতেছে। তো সেক্ষেত্রে আহ, আপনি কম্পোজেবলটা তখন ইউজ করবেন যখন কোনো একটি পোর্শন অফ কোড রিইউজ করার প্রয়োজন হচ্ছে, তখনই সেটা কম্পোজেবলে লিখবেন। এছাড়া আমরা তো ভিউএক্স ইউজ করছি। সো ভিউএক্স এ এখন তো আমাদের সব মিউটেশন স্টেট রিলেটেড লজিক, মিউটেশনের লজিক, তারপর হচ্ছে কোনো এপিআই কল করা, অ্যাকশনের লজিক, সবগুলো তো এখন ভিউএক্স স্টোরে আছে। তো সেক্ষেত্রে আপনার প্রয়োজন না পড়লে কম্পোজেবল ক্রিয়েট করার প্রয়োজন হচ্ছে না। আমি আশা করছি বুঝতে আচ্ছা পেরেছেন। ভাইয়া, আমার একটা সেকেন্ড কোশ্চেন আছে। হুম। সেটা হচ্ছে কি আমরা যখন লারাভেলে কাজ করি, আমরা চাইলে লারাভেলে হচ্ছে আমাদের যে নতুন ফিচারটা সেটা হচ্ছে নতুন একটা মডিউল ক্রিয়েট করে করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের যদি হয়, আমরা যদি একটা ই কমার্স অ্যাপের কথা চিন্তা করি, ই কমার্স অ্যাপে কিন্তু হচ্ছে অনেকগুলো সেকশন থাকে। তো আমি যদি এটা ভিউ.js এ করতে চাই, তাহলে হচ্ছে আমি এই ভিউ.js এর মধ্যে মডিউল ক্রিয়েট করতে পারবো? আর যদি ক্রিয়েট করতে পারি, তাহলে হচ্ছে কিভাবে আমি মডিউল গুলো হচ্ছে আর্কিটেকচার ডিজাইন করব? এটার জন্য কি হচ্ছে কোনো প্যাকেজ আছে, নাকি হচ্ছে এটা কাস্টম বানাই নিতে হবে? আচ্ছা, আমার জানার মধ্যে ভিউজেস এর আমি জানি না এরকম কোনো মডিউল আছে কিনা যেটাতে ভিউজেস এর মডিউলার আকারে হচ্ছে কোড লেখা যায়। বাট কোনো প্যাকেজ থাকলে থাকতে পারে, বাট আমার জানা নেই। সেক্ষেত্রে আপনারা যদি মডিউলার আকারে যদি কোড করতে চান, সেক্ষেত্রে অনেক বেটার একটি অপশন হচ্ছে ভিউএক্স ইউজ করা, যেটা আমরা দেখিয়েছি। ভিউএক্স এ কিন্তু আমরা মডিউল আকারে ভাগ করে আমরা হচ্ছে বিভিন্ন মডিউলের, যেমন ধরেন আমাদের এখানে একটি রুট মডিউল থাকছে এবং তার মধ্যে মাল্টিপল মডিউল যেমন হচ্ছে পোস্ট, এছাড়াও নতুন নতুন মডিউল আসলে সেটা আমরা ভিউএক্স এরকম স্টেটে ম্যানেজ করতে পারি। আর ভিউএক্স এরকম মাল্টিপল মডিউলার আকারে কোড করার কোনো ফ্যাসিলিটি প্রোভাইড করেনি। এক্সটার্নাল কোনো প্যাকেজ থাকলে থাকতে পারে, বাট আমার সেটা জানা নেই, মনে হয় নাই। তবে আমরা চাইলে কাস্টম ভাবে বানাতে পারি। বাট আই থিঙ্ক ভিউএক্স যদি আমরা ইউজ করি, এখানে অলরেডি মডিউলার আকারে স্টেটের ডাটাগুলো রাখা যাচ্ছে।
সো আই থিঙ্ক ওই আমাদের কোডটা ডিরেক্ট কম্পোনেন্ট গুলো মেনলি মডিউলার আকারে প্র্যাকটিস করার দরকার নেই। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, তো স্ট্রাকচারাল ওয়েতে ফোল্ডার গুলোকে সাজিয়ে কম্পোনেন্ট গুলোকে রাখতে পারেন, এটা একটু বেটার অ্যাপ্রোচ হবে আর কি। আচ্ছা, আমরা আর প্রশ্ন এখানে ক্লোজ করি, যে আমরা একটা কোশ্চেনের ফর্ম হয়তো দিতে পারি। আসিফ, জি আপনি ভাই, আমরা অ্যাসাইনমেন্টটা কোশ্চেনে, দিয়ে দেন। হ্যাঁ, হ্যাঁ অনেক আমরা প্রশ্ন কোশ্চেনের, আসবে, অনেক কাজের বিষয়ে কোয়েরিজ আসবে। আমরা সেগুলো অবশ্যই অ্যান্সার দেব। আমরা মানে অ্যাসাইনমেন্টটা দিয়ে আমরা আজকের মতো ক্লোজ করে দিই। তো সেক্ষেত্রে কোশ্চেন আমরা চাইলে ফর্মের নিতে পারি, ফর্মের মধ্যে নেওয়া ট্রাই করব। আর নেক্সট অ্যাসাইনমেন্টের সাথে আপনারা কোশ্চেন গুলো দিলে এগুলোর অ্যান্সার ইনশাল্লাহ আমরা প্রোভাইড করার চেষ্টা করব। তো যাই হোক, এই আমাদের যে অ্যাসাইনমেন্টটি থাকবে, ফাইনাল অ্যাসাইনমেন্ট, সেটা হচ্ছে এরকম একটি টেমপ্লেট আপনাদের দেওয়া হবে। আমরা একটি ব্লগ সাইটে কাজ করেছি, সো মেনলি এটি একটি ফুল ই কমার্স সাইট না, কিছু ই কমার্স ফাংশনালিটি এই প্রজেক্টের মধ্যে আছে, থাকবে, আপনারা ক্রিয়েট করবেন। তো সেটি মেনলি বানাতে হবে, এটি আমাদের অ্যাসাইনমেন্ট। সো এখানে এই টেমপ্লেটটি আমি ক্রিয়েট করেছি, এটি আপনাদেরকে প্রোভাইড করা হবে। এটি জাস্ট HTML এর কম্পোনেন্ট গুলো আছে, কোনো ফাংশনালিটি নেই। সো এখানে আপনাদের যেটি করতে হবে আমি বলছি। ওকে, সো প্রথমত আমাদের এই যে যে সাইটটি দেখালাম dummyjson.com, এটি আপনারা নোট করে নিতে পারেন, dummyjson.com। এখানে এই যে পোস্ট সেকশন আছে, গেট অল পোস্ট, এই গেট অল পোস্ট এপিআইটি কল করে ফার্স্ট অফ অল সেখান থেকে পোস্ট গুলো এনে দেখাতে হবে, পোস্টের লিস্ট এনে দেখাতে হবে। এমনকি সেই পোস্টের লিস্টের মধ্যে ওরা হচ্ছে ইমেজও প্রোভাইড করে। এখানে আহ, সবগুলো দেখাচ্ছে, এই সবগুলো। আচ্ছা, সিঙ্গেল পোস্ট দিয়ে, সরি আসিফ ভাই, পোস্ট না, পোস্ট নাকি প্রোডাক্ট, প্রোডাক্ট? সরি প্রোডাক্টস, গেট অল প্রোডাক্টস। এই যে, হ্যাঁ, এই যে এখানে প্রোডাক্টস এর এই এপিআইটা আপনারা ইউজ করবেন প্রোডাক্ট গুলো নিয়ে আসার জন্য। এবং এখানে সব প্রোডাক্টস এর ইনফরমেশন আছে, যেমন টাইটেল, আইডি, ডেসক্রিপশন, প্রাইস আছে, আর এখানে ইমেজেস আছে। এই যে ইমেজ আছে, সেখান থেকে ইমেজের ফার্স্ট যে ইমেজটা থাকবে, ইমেজটি এপিআই কল করলে আপনারা পাবেন। আমি একটু এপিআই কল করে দেখাই আপনাদেরকে। এই যে ওদের টাইটেল, ডেসক্রিপশন সবই আছে, এবং শেষে যে ইমেজেস গুলো আছে। তো এখান থেকে ফার্স্ট ইমেজটি নিয়ে এখানে শো করবেন, টাইটেলটি এখান থেকে নেবেন, প্রাইসটা হচ্ছে এখান থেকে নেবেন। আর এগুলো দেখানোর পর প্রতিটা প্রোডাক্টের জন্য একটু প্রোডাক্ট ডিটেলস পেজ থাকবে, এই যে এরকম। এখানে মেনলি ডিটেলস পেজটা বানানো আছে, HTML টেমপ্লেট আছে, ডিজাইন আছে, কিন্তু কোনো ফাংশনালিটি নেই, এগুলো আপনাদের ইমপ্লিমেন্ট করতে হবে। এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন যেটা আছে সেটা দেখাবেন, এরকম প্রাইস দেখানো হবে। এবং এরপরে যেটা আছে, এখান থেকেও অ্যাড টু কার্ট অপশনে ক্লিক করা যাবে, অপশনে ক্লিক করলে কার্টে অ্যাড হয়ে যাবে। আর আমি বলছি যে এপিআই কল করে আপনাদের ডাটা শুধুমাত্র প্রোডাক্টের লিস্ট গুলো দেখানোর জন্যই ইউজ করবেন, প্রোডাক্টের লিস্ট গুলো একমাত্র এপিআই কল করে নিয়ে আসবেন। আর ডিটেলস পেজে ডাটা ওইখান থেকে দেখাতে পারেন, প্রোডাক্টের লিস্ট যেখানে ডাটা গুলো ছিল সেখান থেকে দেখাতে পারেন। আর এপিআই কল করে দেখাতে পারেন স্যার, এখানে এপিআইও আছে। আর এখান থেকে অ্যাড টু কার্ট, এই যে একটা বাটন আছে, এখানে ক্লিক করলে কার্ট অ্যাড হবে প্রোডাক্টটি, এবং এখানে সেই কতগুলো প্রোডাক্ট কার্টে অ্যাড হয়েছে সেই আইকন নাম্বারটি দেখাবে এই ঠিক উপরে। আর ভেতরেও যদি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করা হয়, উপরে নাম্বারটি দেখাবে। আর এটা বানানোর জন্য অবশ্যই আপনারা স্টেট ম্যানেজমেন্ট ইউজ করবেন, Wix দিয়ে স্টেট ম্যানেজ করবেন। আর এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কার্ট পেজ, এরকম একটি কার্ট পেজের টেমপ্লেটও আপনাদের ডিজাইন করা আছে। এই কার্ট পেজটাকে ফাংশনাল করতে হবে। যতগুলো প্রোডাক্টই কার্টে অ্যাড করেছেন, এবং একটি প্রোডাক্টে যদি এখানে অ্যাড টু কার্ট দুইবার ক্লিক করা হয়, তাহলে সেম প্রোডাক্ট দুইটা কোয়ান্টিটি নিয়ে কার্টে অ্যাড হয়ে যাবে।
এবং এখান থেকেও চাইলে কোয়ান্টিটি বাড়ানো কমানো যাবে। টোটাল আইটেমে কার্টে টোটাল আইটেমের কাউন্টটা এই ঠিক উপরে দেখাবে। এখান থেকে যদি প্রোডাক্টের কাউন্ট বাড়ানো কমানো হয় তাহলে প্রাইসটাও ঠিক ভাবে বাড়বে কমবে। দ্যাট মিনস প্রোডাক্টের অ্যাকচুয়াল প্রাইস দিয়ে জাস্ট মাল্টিপ্লাই হবে, যতগুলো প্রোডাক্ট ততগুলো না বাড়বে। আর এখান থেকেও চাইলে কার্টের প্রোডাক্ট ডিলিট করে দেওয়া যাবে এই ক্রস বাটনে ক্লিক করে। আর টোটাল কাউন্টটা এখানেও দেখাবে এবং টোটাল প্রাইস কত সেটা এখানে দেখাবে। আর নিচে একটি শিপিং অপশন আছে, শিপিং যেমন স্ট্যান্ডার্ড ডেলিভারি, এক্সপ্রেস ডেলিভারি। সেখানে যদি স্ট্যান্ডার্ড চুজ করা হয় তাহলে টোটাল প্রাইসের সাথে 5 টাকা যোগ হবে। আবার এক্সপ্রেস ডেলিভারি ইউজ করলে টোটাল প্রাইসের সাথে 10 টাকা যোগ হবে। আবার এখানে আপনারা কিছু প্রোমো কোড ম্যানেজ করবেন। এখানে যে প্রোমো কোডটা দেওয়া হবে সেটা যদি আপনাদের কোডে থাকা কোনো প্রোমো কোডের সাথে ম্যাচ করে, প্রতিটা প্রোমো কোডের সাথে কিছু প্রাইস রাখবেন, সেই প্রাইসটা ডিসকাউন্ট হবে। আর চেক আউটে ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে এরকম একটি চেক আউট পেজ চলে আসবে। চেক আউট পেজে এখানে যে ইউজার লগ ইন করা আছে আপনাদের এই যে এখানে যে লগ ইন মেকানিজমটা আমি করে দিয়েছি। দ্যাট মিনস এখানে আমি লগ আউট করি যদি, যেমন এই যে গেস্ট আছে, গেস্ট কেউ যদি লগ ইন করে আসেন, যেমন শুরুতে লগ ইন পেজে পাঠাচ্ছি, এই যে লগ ইন মেকানিজম এখানে করাই আছে। এটা নিয়ে আপনাদের এক্সট্রা আমি কোনো হ্যাসেল দিতে চাই না লগ ইন পেমেন্ট নিয়ে। তো এখানে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে এই যে এরকম ভাবে, এবং লগ ইন ইনফরমেশন গুলো স্টেটে ধরা আছে। আমি যদি দেখাই, এই যে গেট অথ ইউজার ইনফো, এখান থেকে লগ ইন ইউজারের ইনফরমেশন নিয়ে নিতে পারবেন আপনারা চাইলে। তো সেই লগ ইন ইনফরমেশন আমি দেখাচ্ছি। লগ ইন ইনফরমেশন থেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম অটো ফিল হতে হবে। আমি অ্যাসাইনমেন্টের ডেসক্রিপশন একদম ডকুমেন্ট করে প্রোভাইড করব, বাট আমি বলে দিচ্ছি অটো ফিল হতে হবে। এটা ইউজার নেমটা অটো ফিল হবে, ইমেলটাও অটো ফিল হবে, আর অ্যাড্রেসটা ম্যানুয়ালি ইনপুট দিবে। দেওয়ার পর আর এইখানে যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের লিস্ট গুলো দেখাবে, প্রাইস গুলো দেখাবে, ঠিক আগের পেজটার মতো, এই পেজের মতো প্রোডাক্টের নাম দেখাবে, প্রাইস দেখাবে। এবং যে প্রোমো কোডটি দেওয়া হয়েছে সেই প্রোমো কোডে যত টাকা ছিল যদি ম্যাচ করে সেই টাকাটা ডিসকাউন্ট মাইনাস হবে। ফাইনালি টোটাল অ্যামাউন্টটা এখানে দেখাবে 20 টাকা, যেমনটা এখানে দেখানো হচ্ছে। এবার কন্টিনিউ টু চেক আউট দিলে তারপরে একটা এখানে অ্যালার্ট দেখাবেন যে চেক আউট হয়েছে অথবা পারচেস কমপ্লিট হয়েছে। তারপর কার্ডটা খালি করে দিবেন এবং এটা রিডিরেক্ট করে চলে যাবে হচ্ছে প্রোডাক্ট লিস্ট পেজে। আর এখানে লগ ইনের পর এই পেজটার মধ্যে কোনো অথরাইজেশন থাকবে না। প্রোডাক্ট লিস্ট পেজে, প্রোডাক্ট ডিটেলস পেজেও কোনো অথরাইজেশন থাকবে না, এমনকি এই কার্ট পেজেও থাকবে না। কিন্তু এই যে চেক আউট পেজটা, যখনই কেউ চেক আউট পেজে ক্লিক করবে তাকে লগ ইন করে তারপর হচ্ছে চেক আউট পেজে নিয়ে আসতে হবে। দ্যাট মিনস সে কেউ যদি লগ ইন না থাকে তাহলে সে চেক আউট পেজটা দেখতে পারবে না, এই কন্ডিশনটাও দিতে হবে। তো এই ছিল অ্যাসাইনমেন্টের ডেসক্রিপশন, টেমপ্লেটটি দিয়ে দেওয়া হবে। আর এই অ্যাসাইনমেন্টের ব্যাপারে কি কারো কোনো কোশ্চেন আছে? এই অ্যাসাইনমেন্টটা যথেষ্ট ইন্টারেস্টিং, অনেক ডিটেল, মানে আমরা যে টোটাল সেশন নেওয়া হয়েছে পুরো সেশনের যে আউটকাম এটাতে কিন্তু পাওয়া যাবে। তো একটু সময় দিতে হবে, আমি ডেফিনেটলি মনে করছি এটাতে বেশ সময় দিতে হবে। তো এটা যদি কমপ্লিট করতে পারেন আপনি নিশ্চিত থাকতে পারেন যে যে কোনো সময়ই আপনি যে কোনো ইউজেস এর বড় একটা প্রজেক্টে কাজ করার জন্য প্রস্তুত আছেন। এই কনফিডেন্সটা আমি মনে করি যে আপনাদের মধ্যে তৈরি হবে। এখানে অনেকগুলা ছোট 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 ইনগ্রিডিয়েন্ট এখানে ইনক্লুড করা হয়েছে যেগুলো কাজের ক্ষেত্রে যথেষ্ট প্রয়োজনীয়। তো আমরা অ্যাসাইনমেন্টের জন্য আসিফ, আমরা যদি মনে করি যে সামনের শনিবার রাত 12টা পর্যন্ত টাইম যদি আমরা অ্যাসাইন করি, এটা মনে হয় ভালো হয় যে শুক্র শনিবারটা একটু বেশি করে সময় দিতে পারবো। জি ভাইয়া। সো জিতু আমাদের ভাই, অ্যাসাইনমেন্ট আপনি যদি কিছু বলেন। এই অ্যাসাইনমেন্ট যেহেতু ফাইনাল অ্যাসাইনমেন্ট এবং পুরো আমাদের সেশনটাকে কভার করছে, তা আমরা মনে করতেছি এটা শনিবার রাত 12টা পর্যন্ত সময় দেওয়া যেতে পারে। হ্যাঁ ভাই, ফাইনাল অ্যাসাইনমেন্ট সবাই শনিবার 7টার মধ্যে দিন। 6 দিনের একটা সেশন আর কি। এর আগে আমরা 1 দিন বা 2 দিনের একটা সেশন, কয়েকটা সেশন আমরা শেষ করেছিলাম স্কিল ডেভেলপমেন্ট সেন্টার থেকে। এই প্রথম 6 দিনের একটা বড় সেশন আমরা শেষ করতে যাচ্ছি। আর একটা বিষয় হলো, সেশন যখন আমরা পাবলিশ করি
ওই সময় অনেকেই অ্যাপ্লাই করেছিলেন, আমাদের সার্ট ইনফ্রা টিম থেকে করেছিলেন, পাশাপাশি আমাদের ইমপ্লিমেন্টেশন টিম থেকে প্রায় আহ, 70-এর উপরে আমার যতদূর মনে পড়ে মিঠু ভাই। অনেকেই অ্যাপ্লাই করেছিলেন। তো হ্যাঁ। আমি নিজে কনফিউজ ছিলাম যে আসলে যারা ডেভেলপমেন্টের সাথে রিলেটেড না তারা আসলে শুরু করতে পারবেন কিনা বা শেষ করতে পারবেন কিনা। পরবর্তীতে আমি জামান ভাইয়ের সাথেও কথা বললাম একটা দুইটা সেশন শেষে, এবং জামান ভাই বলতেছিলেন যে না, তারা খুব ভালো করতেছে, অ্যাসাইনমেন্ট যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো তারা খুব সুন্দরভাবে পারতেছে আর কি, বুঝতেছে। তো তারপর থেকে মোটামুটি আমাদের একটা কনফিডেন্স বেড়ে যায় যে দেখেন ডেভেলপমেন্টের রিলেটেড না, তারপরে আপনারা পারতেছেন। অবশ্যই এখানে আপনাদের মেধা, পাশাপাশি আমাদের ট্রেনারদের এফোর্ট, এগুলোর কারণেই বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। তো এতদিন আমরা প্রত্যেকটা সেশন শেষে ফিডব্যাক নিলাম। আমি এখন দুই চারজনের সাথে কথা বলতে চাচ্ছিলাম যে সরাসরি অভিমতটা, এই যে সেশনটা 6 দিনে যে হলো, তো এটাতে আপনি আসলে কতটুকু শিখলেন। আমি দু একজনের কাছে প্রশ্ন করতে পারি, যেমন মাজার আছেন না, মাজারুল ইসলাম। মাজারুল ইসলামকে শুনতে পাচ্ছেন? মাজারুল হয়তো শুনতে পাচ্ছে না। আমরা ইসরাফিলের কাছে যেতে পারি। ইসরাফিল, আপনি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আপনি তো আসলে ডেভেলপমেন্টের সাথে ছিলেন না, কিন্তু তারপরও 6 দিনে একটা সেশন শেষ করলেন। আপনার একটু অনুভূতিটা জানতে চাচ্ছি আমরা সবাই। প্রথমে বলবো ভাইয়া, ডেভেলপিং বা কোডে তো আমার কখনো কাজ করা হয়নি। তারপরেও যখন আমি ক্লাসটা শুরু করি তখন ভাবছিলাম যে বুঝবো কিনা বা পারবো কিনা, তারপরেও সাহস নিয়ে এনরোলমেন্ট করি। করার পরে যখন দেখলাম যে আসিফ ভাই একদম এক বেসিক থেকে শুরু করছে, সবকিছু একদম সুন্দরভাবে বোঝাচ্ছে, তখন বুঝলাম যে না, পারবো মনে হয়। পরবর্তীতে ভাইয়া দুই একটা ক্লাস করার পরে আরো কনফিডেন্টটা বাড়ছে। মোটামুটি এখন অনেক কিছুই ভাইয়া শিখতে পারছি এটার মাধ্যমে, যে না এখন অন্তত কোড দেখলে ভয় লাগবে না। আগে যে এরকম লাগতো যে কি লিখছে না লিখছে, বেসিক একটা ওভারঅল আইডিয়া হয়েছে ভাইয়া। তো এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স। ধন্যবাদ, ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া। ইসরাফিল। অপু দেবনাথ, অপু দেবনাথ আছেন? ভবতোষ দেবনাথ, অপু জি ভাই। শুনতে পাচ্ছেন? কি অবস্থা? এই সেশনটা একটা তো শেষ করলেন 6 দিনের, আপনার একটু মতামত জানতে চাচ্ছিলাম। জি ভাই, এই সেশনটা খুবই ইন্টারেক্টিভ হয়েছে। তো এইখানে আমাদের তো আমরা হচ্ছে ওনাদের কোডগুলো আসলে ডেপ্লয় করি। তো আসলে আমাদের এই প্রথম দিকে এটাই চাওয়া ছিল যে আমরা কি নিয়ে আসলে কাজ করি, এটা সারাদিন যে ডেপ্লয়মেন্ট করি আসলে ওনারা যে কোডগুলা লেখে, তো আসলে এগুলা ইন্টারেক্টিভ দেখতে যাচ্ছিলাম আর কি। তো সেই আগ্রহ নিয়ে আসলে কোর্সে অ্যাটেন্ড করা। তো অ্যাটেন্ড করে যে আসিফ ভাইয়ের খুব সুন্দর প্রেজেন্টেশন এবং ভ্যালুয়েবল কন্টেন্ট গুলো আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। তো এই আশা করি থেকে আমি পরবর্তীতে আরো যদি আমাকে নিজেকে সময় দেই এই ক্ষেত্রে, তাহলে ভালো কিছু করা সম্ভব মনে হচ্ছে। থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ। আমরা যে সেশন গুলো শেষ করলাম, এটা আসলে আপনারা যে শিখলেন, শিখে জি যদি ভাই। প্র্যাকটিসটা না করেন, প্র্যাকটিস না করলে কিন্তু দেখা যাচ্ছে 7 দিন, 15 দিন, 1 মাস পরে অটোমেটিক কিন্তু মাথায় থাকবে না। তো এই কারণে জামান ভাইও সাজেশন দিয়েছেন বা আসিফও বললেন যে আপনারা যে কোনো মুহূর্তে তাদেরকে আপনারা বিভিন্ন ভাবে প্রশ্ন করতে পারেন, বা তাদের যদি হেল্প চান ইনশাল্লাহ তারা হেল্প করবে। তো এই জন্য আমি বলতেছিলাম যে আসলে আপনারা শুধু এই মার্কিং সার্টিফিকেট নিয়েই যদি আপনারা শেষ হয়ে যান, না আর দরকার নাই। মোটামুটি একটা সার্টিফিকেট পাইছি, আর কিছু দরকার হবে না। তো সেটাতে এই এক বসে থাকলে হবে না, আপনাদের সবারই উচিত প্র্যাকটিস করা আর কি। জি যা শিখলেন অবশ্যই। প্র্যাকটিস করতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে। আর এই কোর্সটা শেষ হলো মানে এই শেষ কিন্তু শেষ না, এটা আমি মনে করি যে শুরু হলো, আপনাদের একটা জার্নি শুরু হলো। এইখানে আপনাদের আহ, কে কে হেল্প করতে পারবে এটাও আপনারা জানতে পারবেন। আসিফ সে রেডি আছে, জামান ভাই হেল্প প্রয়োজন হলে হেল্প করবে। তো যখনই যে কোনো প্রয়োজনে ভিউ দ্য কমপ্লিট গাইড, এই যে ট্রেনিং সেশন হলো এটার বিষয়ে বা কোডিং বা আরো অন্যান্য বিষয়ে যদি কোনো হেল্প লাগে অবশ্যই আসিফকে জানাবেন, বা আমাকে বললেও আমি চেষ্টা করবো আপনাদের সাথে বসে
আসিফকে দিয়ে বা জামান ভাইকে দিয়ে এটা যাতে হেল্প করা যায় আপনাদের, এটা আমার চেষ্টা থাকবে। যাই হোক, বেশি আর কথা না বলে আচ্ছা মিঠু ভাই, আমাদের একটা আহ, কোশ্চেন আছে। হ্যাঁ, সেটা বলেন। হচ্ছে আমরা যে সহযোগিতার কথা বলতেছি, যদি সম্ভব হয় একটা ভিউজেস কমিউনিটি গ্রুপ যদি করা যায়, অথবা আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপটা হচ্ছে যেমন আজকে আমরা শিখছি, দুদিন পর আমরা প্র্যাকটিস করবো এবং পাশাপাশি আমরা বিভিন্ন কাজেও আমরা অ্যাপ্লাই করবো। সেক্ষেত্রে আমাদের বিভিন্ন বেশ কিছু কমপ্লেক্সিটি ডিফিকাল্টিস আমাদের আসতে পারে। সেক্ষেত্রে যেন আমরা সহজেই কোশ্চেনগুলো করতে পারি, এজন্য হয় একটা কমিউনিটি গ্রুপ ভিউজেস এর উপর, অথবা এই গ্রুপে মানে ছোট ছোট যেন কোশ্চেন করতে পারি, যে জানে যেন সে অ্যান্সার দিতে পারে, এরকম কোন একটা ব্যবস্থা করা যেতে পারলে খুব ভালো হতো। এটা একটা পয়েন্ট। সুন্দর সুন্দর প্রশ্ন করছেন মুরাদ, মুরাদকে ধন্যবাদ। আমরা তাহলে এই গ্রুপটাই আমরা করতে পারি, ইউজ করতে পারি। এখানে আপনারা সবাই মিলেই তো শিখলেন। এখানে আপনার অবশ্যই যে কোনো বিষয় আপনার সামনে আসে, নতুন বিষয় আসলে অবশ্যই এখানে শেয়ার করবেন, অথবা কোনো জায়গায় আটকায় গেলে সেটাও আপনি গ্রুপে দেখতে পারেন। যে যেভাবে পারে সে এখান থেকে অ্যান্সার করবে। আহ, যদি না হয় ফোনে দরকার হলে বুঝবো, না হলে আইডিয়া বা টিম এর মাধ্যমে সরাসরি কানেক্ট করবে। আমরা এই গ্রুপটাই আমরা ইউজ করবো ইনশাল্লাহ। এটা সবাই মনে রাখেন। যাই হোক, ভাইয়া ধন্যবাদ। আরেকটা ভাই বিষয়। আরেকটা বিষয় আমার একটু বলার ইয়ে ছিল যে আমরা ঠিক। সত্যি প্রাউড ফিল করতেছি যে আমাদের টিমে একজন মানে বিজনেস অটোমেশনের গুরুত্বপূর্ণ একজন টিম লিডার মেজবাউদ্দিন হাবিব। উনি কিন্তু পুরো কোর্সটাতে যত ব্যস্ততা থাকে আমাদের, এটা আপনি তো জানেন, যতই ব্যস্ততা থাকে উনি কিন্তু এটাতে অ্যাটেন্ড করছেন এবং সবগুলাতে ক্লাস করছেন। তো উনার কোনো মতামত যদি থাকে তো অবশ্যই আমাদের জন্য এটা ভালো হবে এবং সবার জন্য আমি মনে করি সেটা উপকার হবে। হাবিব তো ভাই, ভাই আপনি যদি কিছু বলেন, মানে প্লিজ সবার প্লিজ উদ্দেশ্যে আপনার যদি কোনো মতামত থাকে বা কোনো পরামর্শ থাকে, সাজেশন থাকবেন, যে সাজেশন থাকবে সেটাও দিতে পারেন। সাজেশনমূলক কিছু থাকে, আপনি ভালো। আমি বলবো। হ্যাঁ হাবিব আমি ভাই সবাই রিকোয়েস্ট করতেছে, আপনি যদি সবার উদ্দেশ্যে কিছু বলেন। ধন্যবাদ আসলে। আমি শুরুতেই এই ধন্যবাদ জানাচ্ছি জামান ভাইকে। জামান ভাই কোর্সটা নিবেন এবং জামান ভাই ইনস্ট্রাক্টর, জামান ভাইয়ের অধীনে আমি শিখবো এই আশা করে আমি কোর্সে এনরোল করেছি। তো আলহামদুলিল্লাহ বেশ কিছু ওনারা এখান থেকেও আমাদের যে আসিফ মল্লিক, তার আবার কিছু প্যাটার্ন ভিন্ন, একেবারে আমার ভালো লাগছে কিছু কিছু জিনিস, যে আসলে একটা ক্লাস নেওয়ার ক্ষেত্রে এক এক ইনস্ট্রাক্টর এক এক রকম। আমরা যখন ইউনিভার্সিটিতে দেখেছি যে শিক্ষকরা পড়ায়, সবাই পড়ায়, সব সাবজেক্টে এক ক্লাস পাওয়া যায়, বাট তারপরে স্যারদের ক্ষেত্রে কিছু ভেরিয়েন্স আছে। সো আমি এই আসিফ মল্লিকের কিছু ভেরিয়েন্স আমি পাইছি, যেটা গুড পয়েন্ট। এবং আমি নিজেও এজ এ আমি তার সিনিয়র হইলেও আমি নিজেও চিন্তা করি যে তাহলে এই এই দিকগুলো আমার ভিতরে অ্যাডপ্ট করা দরকার। সো এজ এ আমি ওই দিক থেকে বলবো যে আসিফ একেবারেই আমাদের এখানে মেবি হয়তো 1-1.5 বছর হয়েছে, তারপরে অনেকে এরকম একটা সাহস করে সেই জায়গায় এত সুন্দরভাবে করছে। ধন্যবাদ। এবং আরেকটা জিনিস হচ্ছে যে প্রতিটা অনেকগুলো ট্রেনিং অনেকে করাচ্ছি, এবং প্রতিটা ট্রেনিং এর কিছু ছোট ছোট ভালো পয়েন্ট থাকবে, খারাপ পয়েন্ট থাকবে, গুড সাইড ব্যাড সাইড। সো এই জায়গা থেকে পরের ট্রেনিং এ আমরা কি করণীয় না করণীয় সেই বিষয়গুলো পিক করতে হবে। অর্থাৎ আমি যেরকম চিন্তা করছি যে এখান থেকে আমি 2টা পয়েন্ট নিয়ে আমার এখানে আমি অ্যাডপ্ট করব, একইভাবে বাকিরাও যদি এভাবে করে আরো সুন্দর হবে। আর এই মুরাদ যে বিষয়টা বললো কমিউনিটি করা যেতে পারে। আমি এর আগেও বেশ কয়েকটা ট্রেনিং সেন্টার বা বেশ কয়েকটা এরকম শিক্ষার ইনস্টিটিউটে আমি কানেক্টেড ছিলাম, এবং আমি দেখেছি যে আসলে বেশ শেষ হওয়ার পরে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। তারপর আমরা চেষ্টা করব এখানে আসলে কানেক্ট রাখার জন্য এবং এটা বাস্তবায়নের জন্য, একে অপরকে হেল্প করার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মিঠু ভাই, আমি দেখেছি কাছে থেকে অনেক ব্যস্ত, অনেকগুলো কাজের সাথে, মানে উনি যে এত পরিমাণ ওনার কাজ, বা একটা কল চলা অবস্থা আরো 2টা কল আসে, এত ইন্টারাপ্ট হয়। এর ভিতর থেকে যে আমাদের স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের জন্য উনি দায়িত্ব নিয়েছেন এবং এটা কোঅর্ডিনেট করতেছেন, আসলে অসাধারণ। এবং ওনার লেভেলে ওনার যে বর্তমান রেসপন্সিবিলিটি সেই অনুযায়ী যে এখানে এই ইনপুটটা দিচ্ছেন, এটা একেবারে অতুলনীয়। এবং এটা আমাদের অনেকের দাবি ছিল একসময়। অনেকে আমরা বলতাম যে আমাদের এখানে স্কিল ডেভেলপমেন্ট হয় না, বা অন্য টার্ম বলতাম যে ট্রেনিং হয় না, আমাদের লার্নিং ইজ খুব কম, এই জিনিসগুলো বলতাম। আর নাম দিয়েছি এখন স্কিল ডেভেলপমেন্ট। সো এই জায়গায় যে সবার এই চাহিদাটা, এটা মেটানোর জন্য উনি অবদান রাখতেছেন, ওনার প্রতি আমরা কৃতজ্ঞ। সবার একটা নেগেটিভ পয়েন্ট প্রায় উঠে আসতেছে, যে এটা হচ্ছে অফ ডেতে আসা বা ডে অফে এটা করা। দেখেন ভাই, জীবনে কিছু পাইতে হলে কিছু দিতে হয়। আপনার ক্লাসে আইদার ফার্স্ট হইতে হবে নাহলে লাস্ট হইতে হবে, মাঝামাঝি অবস্থা থেকে কোনো লাভ নেই। সো এখানে
একটা কোম্পানি আপনাকে একটা অপরচুনিটি দিচ্ছে, ট্রেনার অ্যারেঞ্জ করতেছে, প্ল্যাটফর্ম অ্যারেঞ্জ করতেছে, যতই বলেন তারপরে অ্যাসাইনমেন্টের সময় একটু হইলে আপনি ওয়ার্কিং আওয়ারে দেখবেন, অনেক সময় দেখে। তো এরপরে যদি আপনি যদি দাবি করেন যে আমার ওয়ার্কিং টাইমে রবিবার বা মঙ্গলবার দিনের বেলায় আমি এই ট্রেনিং করব এবং কাজ করব না, সো এই জিনিসটা একেবারে অযৌক্তিক। আপনি অতীতে আজকে যেখানে আছেন এটা অতীতের কর্মের ফল, এবং সামনে যেখানে যাবেন সেটা আজকের কর্মের ফল। সো আপনার ভবিষ্যৎ, আপনার ফিউচার ব্রাইট করার জন্য ইফোর্টটা আপনাকে দিতে হবে এবং আপনাকেই করতে হবে। তো আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, জামান ভাই, আসিফ মল্লিক এবং মিঠু ভাই সহ তৌফিকা রাকা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি জামান ভাই নতুন কিছু নিয়ে আমাদের কাছে আসবে এবং আমি সেখানে আবার এনরোল করবো। ধন্যবাদ। হাবিব ভাই ঠিকই বলছেন যে মিঠু ভাই যে দারুণ ভাবে পারফর্ম, মানে আমাদের এই এতগুলা কোর্স মেনটেন করতেছে এবং এত সুন্দরভাবে মেনটেন করতে, এত ব্যস্ততার মধ্যে সত্যি কথা বলতে কি দিনের টাইমে ফোনে কিন্তু পাওয়াটাও কঠিন, যে বিভিন্ন কাজে এঙ্গেজ থাকে, কিন্তু এরকম একটা চ্যালেঞ্জিং কাজ মিঠু ভাই এত সুন্দরভাবে করতেছে। মিঠু ভাইকে ধন্যবাদ, এবং আশা করি সামনের প্রজেক্ট গুলোতে আপনি সাকসেসফুলি সকল সেশন সম্পন্ন করতে পারবেন, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আরো বড় লেভেলে হয়তো আমরা আপনাকে এই ধরনের প্রোগ্রামে আমরা আপনাকে পাবো, এই আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ। ভাইয়া, ধন্যবাদ জামান আমার ভাই। একটা কথা ছিল ভাইয়া। হ্যাঁ মিঠু বলেন। ভাইয়া এবং জামান ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট ছিল যে আমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে ফাইনাল, ওইটার টাইমটা একটু বাড়িয়ে দিলে ভালো হতো। কারণ ভাই অনেকগুলা টাস্ক দেওয়া হয়েছে, ওখানে অনেকগুলা ভিডিও দেখে তারপর হয়তো কাজটা আমাদের করতে হবে। আর যেহেতু আমাদের আরেকটা সেশন চলতেছিল ডাটাবেজের, সেক্ষেত্রে দুইটা অ্যাসাইনমেন্টে আমাদের এই সপ্তাহের মধ্যে পড়ে গেছে। তো টাইমটা বাড়িয়ে দিলে ভালো হতো ভাইয়া। জামান এখানে ভাই আর মিঠু ভাইয়ের একটা হয়তো ডিপেন্ডেন্সি আছে, মিঠু ভাই একটু বলেন যে কেমন সময় দিয়ে দেওয়া যেতে পারে। ডিপেন্ডেন্সি মানে আমার একটা প্রেশার আছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে আমরা সার্টিফিকেট কেন এখনো বেশি দিতে পারতেছি না, কোর্স কেন শেষ করতে পারতেছি না। তো এই কারণে হয়তো বেশি সময় দেওয়া যাবে না। তো জামান ভাইয়ের কাছে আমরা হয়তো রিকোয়েস্ট করতে পারি আর 2 দিন বাড়ানোর জন্য। ঠিক শনিবার আছে, যেহেতু আপনি আছে, আপনি সোমবার আপনি বললে অবশ্যই। সোমবার তাহলে শনি, সোমবার দিন। রবি, সোমবার, সোমবার হ্যাঁ রাত সোমবার। 12টা পর্যন্ত আমরা টাইম নিই। সোমবার, ঠিক আছে আচ্ছা ঠিক রাতে? আছে ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া, থ্যাংক ইউ মিঠু ভাইয়া। ভাই, আমরা অনেক সময় ব্যস্ততার কারণে কিছু কিছু অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে পারি নাই টাইম অনুযায়ী। তা আমাদের যদি এই ডেডলাইনের মধ্যে যদি ওই যে অ্যাসাইনমেন্টগুলো আমরা দিই নাই, ওই অ্যাসাইনমেন্টগুলো যদি সাবমিটের জন্য আবার আমরা সাবমিট করতে পারতাম, তাহলে আমাদের জন্য বেশ ভালো হতো এটা, যদি এটা করা যেতে পারতো। তাহলে তো ওয়েলকাম মুরাদ, আপনি যেগুলো করেনি বা আরো 2 একজন যারা করেনি অবশ্যই দিন। হ্যাঁ আমরা তো টাইম বাড়িয়ে দিলাম, এর মধ্যে দিন। আমরা সোমবারে আমরা চাইতেছি আপনাদের সার্টিফিকেটটা বিতরণ করতে, ঠিক আছে? সোমবারে না, সোমবারে না, মঙ্গলবারে। সোমবারে তো সোমবার পর্যন্ত আপনাদের অ্যাসাইনমেন্টের টাইম, এর মধ্যেই ফাইনাল অ্যাসাইনমেন্ট দিবেন। পাশাপাশি অন্যান্য যারা অ্যাসাইনমেন্ট এখনো দেননি সেগুলো একটু দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? সবকিছুর ওকে, উপর ডিপেন্ড ধন্যবাদ করে ভাই। মার্কিং হবে, প্লাস হলো সার্টিফিকেট দেওয়া হবে। তো জাহান ভাইকে ধন্যবাদ। পাশাপাশি হাবিব ভাই বেশ কিছু সাজেশন দিয়েছে। হাবিব ভাইকে সবসময় আমি হাবিব ভাইয়ের সাথে বসি, কোনো বিষয়ে আটকে গেলে বা দেখা যাচ্ছে কোনো হেল্প লাগলে, বিভিন্ন বিষয়, বিভিন্ন লাইভ অপারেশন। হ্যাঁ যখনই যখন রাত দিন দেখা যাচ্ছে কল দেওয়া মাত্রই জামান ভাই, হাবিব ভাই লাভ দিয়ে ওঠে, মানে কল পাওয়া মাত্রই। কারণ তারা মনে করে যে এটা হলো শুধু কোম্পানির ইয়ে না, আমাদের নিজেদের একটা ইজ্জতের ব্যাপার, এরকম হয়তো মনে করে তারা। হ্যাঁ যাচ্ছে জরুরি কাজ, ফ্যামিলির কাজ, বাসার কাজ সবকিছু ফেলে দূরে আসে। তো এই বিষয়গুলো আমার কাছে খুবই ভালো লাগে, সবসময় হেল্প করেন, খুবই হেল্পফুল তারা। যাই হোক আমি আর বেশিক্ষণ বলবো না, কারণ সবাই সে 2:30 থেকে শুরু করছেন, অনেকে আবার সকাল থেকে শুরু করছেন। সকালে একটা গুরুত্বপূর্ণ সেশন অংশগ্রহণ করতে হয়েছে অনেককে। তো এই জন্য আমি সংক্ষেপ করি। আমাদের আসিফ মল্লিক আসলে তার আমাদের বিজনেস অটোমেশনে খুবই অল্প সময়, 1-1.5 বছর, মানে খুব বেশি সময় না। এই সময়ের মধ্যে এসে মানে যে সুন্দরভাবে 6 দিনে একটা সেশন জাহান ভাইয়ের সাথে শেষ করলেন। তো এই জন্য আসলে আসিফকে অসংখ্য ধন্যবাদ। সুন্দরভাবে, এবং বিশেষ করে আমি খেয়াল করে দেখছি প্র্যাকটিক্যাল সেশন সুন্দরভাবে সরাসরি, নর্মালি ট্রেনিং এ কিন্তু এইভাবে ফুল সেশন প্র্যাকটিক্যালি অনেকে সাহস পায় না। কোডিং কোন একটা কিছু লিখতে গিয়ে বা ডাটাবেজের বিষয়ে যদি কোনো একটা লিখতে গিয়ে এরর আসবে, আবার সেটা কারেকশন করতে হবে, এই রিস্কটা অনেকে নিতে চান। কিন্তু দেখছি উনি সাহস করে এবং চ্যালেঞ্জ নিয়ে
সুন্দরভাবে টেকনিক্যাল সেশনগুলো ফাইনালি শেষ করছেন। তো এই জন্য আসিফকে ধন্যবাদ এবং গাইডেন্স হেল্প বা ট্রেনিং এ দেওয়ার জন্য আমাদের জামান ভাইকে ধন্যবাদ। সুন্দরভাবে 6 দিনের একটা বড় সেশন শেষ করলেন এবং পরিশেষে আমি কংগ্রাচুলেশন জানাই সবাইকে যারা এই 6 দিনের সেশন অংশগ্রহণ করছেন। এখানে শুধুমাত্র যে দেখা যাচ্ছে যে 2 ঘন্টা 3 ঘন্টা না, এর বাইরেও কিন্তু আপনাদের অনেক সময় দিতে হচ্ছে, অফিসের কাজ মেনটেন করতে হচ্ছে, এছাড়াও রাজ্যে গেজে অ্যাসাইনমেন্টও তৈরি করতেছেন। তো এগুলো আসলে তো সবার পক্ষে আসলে সম্ভব হয় না। যারা হলো চায় যে নিজে কিছু ডেভেলপ করবে, নিজে থেকে কিছু জানবে, কিছু শিখার যাদের মধ্যে মনোবল থাকে, আগ্রহ থাকে, তারাই মাত্র তাদের ক্ষেত্রে সম্ভব হয়। এই সেশনে আমি খেয়াল করে দেখলাম যে আরো 2-1 জন কিন্তু অলরেডি সারেন্ডার করছে আমার কাছে, যে ভাই আমি সে করতে পারতেছি না। কিন্তু এই যে আজকে যারা শেষ পর্যন্ত আসলেন, তারা দৃঢ় মনোবল নিয়ে যে আপনারা শেষ করলেন, তো এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কংগ্রাচুলেশন। আজকে এর মতো শেষ করতেছি আমাদের এই সেশনটি। ভিউ দ্য কমপ্লিট গাইড এই জার্নি আপাতত আমরা আজকের মতো সমাপ্তি ঘোষণা করতেছি এবং আপনাদেরকে আমরা তো জানিয়ে রাখলাম যে আপনারা অবশ্যই প্রয়োজনে যে কোনো মুহূর্তে আপনারা এই গ্রুপে লিখবেন বা সরাসরি কল দিবেন আমাদেরকে, আমরা চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। পরিশেষে সবার মঙ্গল কামনা করে আমি আজকের এই সেশনে শেষ করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।